ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজ আমরা 379 পৃষ্ঠায় বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল 2021-22 বর্ষে যে ম্যাথের প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো 1 নম্বর দাগে যে প্রশ্নটা ছিল, বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদ এর অনুপাত 25:24 হলে এক্সের মান কত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, সুদের হার 12%, সময় এক্স বছর, আর আসল আর সুদের অনুপাত দেওয়া আছে 25:24। আসল আর সুদের অনুপাত 25:24, তাহলে যদি আসল যদি আমরা 25y ধরি তাহলে সুদ ধরতে হবে 24y। তাহলে এইবারে দেখো 12% সুদের হারে, বার্ষিক 12% সরল সুদের হারে এই 25y মানে আসলটা ধরে নিচ্ছি যেহেতু 25y টাকার এক্স বছরের সুদ, তাহলে সুদের হার, সময় আর আসল জানা হয়ে গেছে বলে সুদ বের করতে পারবো। 3টা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ, সুদ বের করার যে সূত্র। কিন্তু যেহেতু আমাদের সুদ কত হবে আমরা বুঝে গেছি আগে যে সুদ হবে 24y টাকা সুদ হবে। তাহলে আমাদের যে সুদটা বেরিয়েছে সেইটা সমান 24y, শর্তানুসারে বলে লিখলাম, অর্থাৎ x সমান 8। তাই অ্যান্সারটা হবে এ 8। এই ধরনের অঙ্ক শর্টকাট করেও করা যাবে। আমাদের কিভাবে শর্টকাট করে করতে হয়, এই ক্ষেত্রে আমরা শর্টকাটভাবে কীভাবে করব, নির্ণয় সময় সমান সূত্রটা হচ্ছে সুদ ইন্টু 100 বাই বার্ষিক সুদের হার ইন্টু আসল। এটা কি করে করা হলো দেখো, আমরা কি জানি, আমরা জানি সুদের হার, আসল আর সময় জানলে, সুদের হার, আসল আর সময় জানলে সুদ বের করতে পারি। তাহলে আমাদের এখানে দেখো ওই 3টের মধ্যে সময়টা বের করব, তো তাহলে 3টের মধ্যে যখন সময় বের করব তখন সুদ ইন্টু 100 করে 3টের মধ্যে যেটা বের করব সেটা বাদে বাকি দুটো দিয়ে ভাগ করব। কি বলা হলো, সুদের হার, সময় এবং আসল, এই 3টে জানা থাকলে আসল, সুদের হার, সময় 3টে জানা থাকলে সুদ বের করতে পারি। তাই আমাদের যেহেতু এই 3টের মধ্যে একটা বের করতে হবে, সুদের হার, সময় আর আসলের মধ্যে যদি একটা বের করতে হয় তাহলে আমরা কি করব না, সুদ এবং 100 গুণ করব, সুদ আর 100 গুণ করে 3টের মধ্যে যেটা বের করতে হবে সেটা বাদে বাকি দুটো দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে সময় বের করতে হবে বলে বার্ষিক হার আর আসল দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার হলো ব্যাপারটা। যদি আসল বের করতে হতো তাহলেও আমরা এইভাবে করতাম, সুদ ইন্টু 100 বাই আসল বের করতে গেলে তাহলে নির্ণয় আসল বলে লিখতাম, তাহলে এখানে কি লিখতাম, বার্ষিক সুদের হার ইন্টু সময় দিয়ে ভাগ করতাম। ক্লিয়ার? অতএব এখানে উত্তর হলো 8। তাহলে আমরা এইভাবে শর্টকাটভাবে করে নেব। একের দাগের যে 2, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে বলা হচ্ছে। তাহলে দেখো লক্ষ্য করি, চক্রবৃদ্ধি সুদ বের করার যে সূত্রটা পি ইন্টু 1 + r/100 এটা হচ্ছে সুদ আসলের সূত্র, আর এখান থেকে মাইনাস পি করে দিলে সুদ বের করার সূত্র। তাহলে পিটা কি এখানে আসল, আর হচ্ছে সুদ, বার্ষিক সুদের হার, এন হচ্ছে সময়। তাই ন্যাচারালি এখানে সূত্রে পি আসল কত ছিল 40,000 টাকা, আর এর মান দেওয়া ছিল 5, এনের মান দেওয়া ছিল 3, তো বসিয়ে দেওয়া হয়েছে। বসালে সরল করো, এখানে 5 আর 20 100, 20 × 20 21 20, 3 কিউ আছে বলে 3 বার লেখা হয়েছে, করে সরল করলে 6,305 টাকা অ্যান্সার। তাই এই একে দাগে 3, একে দাগে যে 3 দেখো, এক্স ওয়াই এর মান সরল ভেদে আছে, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 5, এক্সের মান 9 হলে ওয়াইয়ের মান কত। তাহলে যেহেতু বলে দিচ্ছে এক্স ভ্যারি যায় ওয়াই, তাহলে দেখো আর কি দেওয়া আছে, এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, এক্স সমান 9 হলে ওয়াই সমান কত, এটা প্রশ্নটা আমি টুকেছি। তাহলে দেখো এক্স ভেরি যায় ওয়াই হলে এক্স সমান কে ওয়াই, কেটা কে, এটা ভেদ ধ্রুবক, ভেদ তুলতে গেলে একটা কে দিয়ে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এবারে এইখানে কন্ডিশনটা বসাও, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 5, এখান থেকে বসিয়ে কে এর মান 3/5 পেলাম। তাহলে কে এর মান যেই 3/5 পেলাম, এক্স সমান কত হলো, তাহলে 3/5 ইন্টু ওয়াই, কে এর মানটা এখানে বসিয়ে দেওয়া হলো, তাহলে এক্স সমান 3/5 ওয়াই। এবার এক্সের মান 9 হলে ওয়াইয়ের মান কত, তাহলে এক্সের জায়গায় 9 বসিয়ে দাও। এই সমীকরণে এক্সের জায়গায় 9 বসালে তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা পেয়ে যাব কত, ওয়াইয়ের মান কত হচ্ছে 15। তাই অ্যান্সার হবে সি।
এবারে একের দাগে 4, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসটির 3/5 অংশ হলেই ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ হলেই ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো তাহলে এখানে বৃত্ত ব্যাসার্ধ বলে দিচ্ছে 10 সেমি, 10 সেমি বলে দেওয়া আছে। আর কি এবি হচ্ছে একটা জ্যা, এবি একটা জ্যা। এবারে এই যে কেন্দ্র থেকে দূরত্ব কত না 10-এর 3/5 অংশ, 10 সেমির 3/5 অংশ, সরল করলে কত 6 সেমি, অর্থাৎ ওসিটার মান বলে দেওয়া আছে এখানে 6 সেমি। প্রশ্নটা কি না প্রশ্নটা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এবির দৈর্ঘ্যটা কত। তা আমরা জানি কেন্দ্রগামী কোনো লম্ব সরলরেখা জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্রগামী কোনো রেখা একটা লম্ব টানা হয় তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা হলো ও এ সি, এই যে ত্রিভুজটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ যার ওসির মান 6, আমাদের বলে দেওয়া আছে 6 সেমি, ও এ 10 সেমি। তো এসির মান পেয়ে যাব, সমকোণী ত্রিভুজের ভূমির মানটা কি হয় √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে এসির মান হবে 8 সেমি। এসি 8 হলে এবি হবে 16, ডবল হবে। একের দাগের 5, ABCD দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, জ্যায়ের মধ্যে দূরত্ব তাহলে কত হবে? তাহলে এবি এবং সিডি হবে, এখানে ইএ লেখা হয়েছে, যাই হোক এটা সিডি হবে। এই এবি আর সিডি দুটো জ্যা সমান্তরাল জ্যা বলে দেওয়া আছে, এদের প্রত্যেকের দৈর্ঘ্য 6 সেমি, অর্থাৎ এটার দৈর্ঘ্য 6 সেমি, এটার দৈর্ঘ্য 6 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ এই যে এ ও এ এই দৈর্ঘ্যগুলো 5 সেমি বলে দেওয়া আছে। প্রশ্ন কি জ্যায়ের মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব কত সেমি হবে? ক্লিয়ার? ছবিটা একটু ভুল আছে, এখানে সিডি হবে, এটা তোমরা ঠিক করে নেবে। এবার দেখো যেহেতু বলে দিচ্ছে যে ব্যাসার্ধ 5 সেমি আর জ্যাটা কত 6 সেমি, তো আমি কি করছি কেন্দ্রগামী একটা লম্ব সরলরেখা জ্যায়ের উপর টেনেছি। তাহলে এবির উপর লম্ব হয়েছে, অটোমেটিক্যালি ইএ ফের উপর লম্ব হবে, যেহেতু এবি আর ইএ পরস্পর সমান্তরাল। তাহলে লক্ষ্য করো আমাদের বের করতে হবে কত, এই যে দূরত্ব এখানে আমি নাম দিয়েছি সি আর জি, এই ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমরা এই দূরত্বটা বের করি, এই দূরত্ব যা হবে তা ডবল করে দেব। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে জ্যা দুটো কি কেন্দ্রের একই দিকে থাকবে? কেন না, যেহেতু জ্যা দুটো সমান আর সমান্তরাল বলছে তাহলে কেন্দ্রের বিপরীত দিকে থাকবে। ক্লিয়ার? এবার দেখো এই যে ত্রিভুজটা এ ও সি, এই ত্রিভুজের এও 5 সেমি আর এসি কত 3 সেমি, কারণ যেহেতু কেন্দ্রগামী লম্ব রেখা জ্যায়ের উপর লম্ব, সেটা কি করে জ্যাকে সমান দুভাগে বিভক্ত করে, তাই এটা 3 সেমি হবে। তার না এটা 5, এটা 3, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা তাহলে কত হবে √, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে 4 হবে। এটা যদি 4 হয় তাহলে এই বাহুটাও 4, একই রকম যুক্তিতে। তাহলে মোট ডিস্টেন্সটা কত হবে 8। ক্লিয়ার? তাই অ্যান্সারটা হবে ডি। এবার একের দাগের 6, এই যে একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনাকার কাঠের টুকরো কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব তার আয়তন কত হবে? লক্ষ্য করে দেখো তাহলে এটা একটা আয়তন, ঘনকাকৃতি একটা বাক্স কাঠের টুকরো, একে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট এরকম একটা শঙ্কু করা হয়েছে, তার আয়তন কত? এই শঙ্কুটার আয়তন কত জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো শঙ্কুর ভূমির ব্যাস কত হবে? শঙ্কুর ভূমির ব্যাসটা হবে এই ঘনকের ভূমিটা কীরকম বর্গাকার, ঘনকের বাহুর সমান। ক্লিয়ার? অর্থাৎ যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য এই একক বলে দিচ্ছে, তাই শঙ্কুর ভূমির ব্যাস হবে 8 সেমি। ক্লিয়ার? এবার ভূমির ক্ষেত্রফল কত না, ভূমির ক্ষেত্রফল πr², বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই বৃত্তের ব্যাস হয়ে গেল h, ক্ষেত্রফল কত πr², পাই ইন্টু আর বলতে এখানে h/2, যেহেতু ব্যাস দেওয়া আছে তাই শঙ্কুর আয়তনের সূত্র কি না, শঙ্কুর আয়তন হয় 1/3
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল এটা বেরিয়ে গেছে, আর উচ্চতা মানে কি ব্লকটার বাহুর দৈর্ঘ্য যেটা এইচ। ক্লিয়ার? তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সরল করো, পাই এইচের কিউ বাই 12, অর্থাৎ অ্যান্সারটা হবে এই। এবার 2 দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। বার্ষিক X% সরল সুদের হারে কোনো টাকা Y বছরে M গুণ হলে কত বছরে সেটা N গুণ হবে? তাহলে X% সরল সুদের হারে কোনো টাকা Y বছরে সেটা M গুণ হচ্ছে, কত বছরে N গুণ পাবো সরল সুদের হারে। ক্লিয়ার? এবারে দেখো বার্ষিক সুদের হার, তাহলে X% বলে দেওয়া আছে, আর আসলটা কোনো আসল বলেছে, আমি আসল জানি, কাজের সুবিধার্থে ধরিলাম আসল P টাকা, সময় Y বছরে M গুণ হবে, তাই সময় হচ্ছে Y, আর M গুণ হলে কি হয়, সুদ আসল মিলে হয়, তাহলে সুদ আসল হবে M গুণ কার, আসলের M গুণ। তাহলে আসল যদি P হয় এটা তাহলে MP হবে সুদ আসল। তাহলে সুদ কত হলো না, সুদ আসল থেকে এই আসলটা বাদ দিয়ে দাও, তাহলে MP মাইনাস P। ক্লিয়ার? তার মানে P ইন্টু M মাইনাস 1, P এখানে সরল করলে P ইন্টু M মাইনাস 1। এবারে P ইন্টু M মাইনাস 1, তাহলে সময় কত হলো, নির্ণয় সময়, যে সময়ে M গুণ হবে সেই সময় বের করার সূত্র কি, আমরা আগে বলেছিলাম সুদ আর 100 গুণ করে তাকে ভাগ করতে হয়। কী দিয়ে ভাগ করতে হয় না, বার্ষিক সুদের হার আর আসল দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়েছি, দেখো সুদ কত না P ইন্টু M মাইনাস 1, আসল আচ্ছা 100, সুদের হার X% দেওয়া ছিল, বার্ষিক সুদের হার X, আর আসলটা আমরা P ধরেছিলাম, কেটে দাও, তাহলে X এর মান পেয়ে গেলাম যে X সমান, এখান থেকে সরল করে আর কি, X সমান M মাইনাস 1 100/Y, এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। একইভাবে যেহেতু বলে দিচ্ছে যে কত বছরে N গুণ হবে, তাহলে N গুণ যদি হতে হয় তাহলে সুদ আসলকে হতে হবে NP, সুদ আর আসল মিলে হবে NP, আসল P, তাই সুদ আসল হবে P এর N গুণ NP। তখন সুদ কত পাবো আমরা না, NP থেকে আসলটা বাদ দিতে হবে, মানে P ইন্টু N মাইনাস 1, অর্থাৎ N গুণ হতে গেলে যে টাকাটা রেখে দিয়ে আসবো তার সুদ হতে হবে P ইন্টু N মাইনাস 1। তখন সময় কত লাগবে না, তখন সময়টা লাগবে ওই একই সূত্র, সুদ আমরা জেনে গেছি P ইন্টু N মাইনাস 1 ইন্টু 100, বা এই সময় বের করতে হবে বলে সুদের হার আর আসল দিয়ে ভাগ করতে হবে, তাই সুদের হার X, বার্ষিক সুদের হার অবশ্যই X, আর আসল P, তাহলে এটা হওয়া উচিত। সময় লাগবে, আমি Xটাকে এলিমিনেট করবো 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে Xটাকে এলিমিনেট করো, তাহলে এখান থেকে X এর যে মানটা পেয়েছি ওই মানটাকে এইখানে এসে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে সরল করো, সরল করে কি হচ্ছে N মাইনাস 1 Y বাই M মাইনাস 1, তাহলে N গুণ হতে গেলে তাকে এই সময় দিতে হবে। ক্লিয়ার? এবারে 2 থেকে 2, P প্লাস কিউর মান দেওয়া আছে √2, P মাইনাস কিউর মান দেওয়া আছে √3 হলে P কিউর মান কত, এটা অলরেডি আমরা ক্লাস 7-এর যে AB সূত্রটা প্রয়োগ করেছি। P কিউর মান কত, A প্লাস B বাই 2 হোল স্কোয়ার মাইনাস A মাইনাস B বাই 2 হোল স্কোয়ার, AB যে সূত্রটা করে মানটা দেওয়া আছে বসিয়ে দাও। এবারে 2 দাগের যে 3, 2A সমান 3B সমান 4C হলে A ইজ টু B ইজ টু Cর মান কত? তাহলে 2A সমান 3B সমান 4C সমান, আমি একটা সমান ধরে নিচ্ছি 12কে, 12কে কেন, 12টা কোথা থেকে পেলাম না, 2 3 4 এর লসাগু কত 12, আর একটা ধ্রুবক দিয়ে গুণ করেছি, যেই ধ্রুবকটার মান নট ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু ধ্রুবক ধরতে পারি, সেই ধ্রুবকটা 12কে ধরেছি। এর ফলে কি হচ্ছে, এর মান 6কে, বির মান 4কে, সির মান 3কে সহজে পেয়ে গেছি, তাই ABCর অনুপাতটা সহজে পেলাম 6:4 এবার 2 থেকে 4, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হলে বৃত্ত দুটি পরস্পরকে কিভাবে ড্যাশ করবে, অর্থাৎ বৃত্ত দুটি কীভাবে করবে, দেখো এই দুটো বৃত্ত, এরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফল, ছবি দেখে বুঝতে পারছো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ যুক্ত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে বৃত্ত দুটো কীভাবে স্পর্শ করেছে না, স্পর্শ করেছে এই বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে, কেন্দ্র দুটো
স্পর্শবিন্দু দুদিকে আছে, ক্লিয়ার। এবারে 2-5 এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ, এরা সদৃশ ত্রিভুজ। তাদের পরিসীমা যথাক্রমে 30 সেমি, 18 সেমি, বিসির মান 9 সেমি, ইএফ এর দৈর্ঘ্য কত সেমি বলতে বলা হয়েছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, ডি ত্রিভুজ, এরা পরস্পর সদৃশ, এদের পরিসীমা 30, এর পরিসীমা 18, বিসির মান 9 হলে ইএফ এর মান কত? না আমরা জানি কি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, ক্লিয়ার। আর কি হয় না, আর হচ্ছে এই সমানুপাতটা এদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে কি বলা হলো, এই ত্রিভুজের বাহুর অনুপাতের সঙ্গে এই ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলো সমানুপাত থাকবে এবং ওটার সঙ্গে সমান হবে এদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে বিসির অনুরূপ বাহু ইএফ, তাহলে বিসি বা ইএফ সমান এদের পরিসীমার অনুপাত। তো বিসির মান 9, ইএফ এর মান যায় না, বের করতে হবে। এবিসি ত্রিভুজের পরিসীমা 30 আর ডিইএফ ত্রিভুজের পরিসীমা 18, বসিয়ে দাও, ইএফ এর মান হবে 5.4 সেমি। এবারে 2-6 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙটির ভিতর সর্বাপেক্ষা বৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো চোঙটা যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে কি হবে, একটা আয়তক্ষেত্রের মতন দেখতে পাবো। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ যেটা, এই বরাবরই সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। এখন তাহলে এবির দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এবিটা হচ্ছে এই যে আয়তক্ষেত্র তার কর্ণ, কি করে পাবো না, এই বাহুটা কত না চোঙের উচ্চতার সঙ্গে সমান। চোঙের উচ্চতা কত না, চোঙের উচ্চতা বলে দেওয়া আছে 4 সেমি, তাহলে এই বাহুটা হচ্ছে 4 সেমি। আর কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা কত 3 সেমি, তাহলে ব্যাসার্ধ কত 3/2, ক্লিয়ার, 3/2। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে ছবিটা বের করা আছে কি, এই ত্রিভুজটা বের করা আছে এ ও সি, এই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই বাহুটা কত 2, এটা 3/2, তাহলে এও হচ্ছে অতিভুজ, √2 যুক্ত 3/2 হোল স্কোয়ার করলে এও পেয়ে যাবো, এও ডবল করলে আমরা এ বিটা পেয়ে যাব। অবশ্য এখান থেকে করলেও হতো যে এ বি আর এই একটা ধর এখানে নাম দিচ্ছি ডি, এই ত্রিভুজও সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বিডির মান কত দেওয়া আছে, বিডির মান চোঙটার উচ্চতা 4 আর এডি কত, এটা হচ্ছে চোঙটার ব্যাসের সঙ্গে সমান হবে, অর্থাৎ 3 সেমি। তাহলে এই বাহুটা কত হবে, তাহলে এটা 4, এটা 3, তাহলে এ বিটা হবে কত, √4 যুক্ত 3 অর্থাৎ এ বিটার হয়ে যাবে তখন 5। সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি হতো, ক্লিয়ার। তাই অ্যান্সারটা হবে 5। আমি এইভাবে করে ফেলেছি অলরেডি, তো তোমরা এইভাবেই করবে। 3-1 কোনো গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে 5000 জন থেকে 3 বছরে 6565 জন হয়। বক্তব্যটা ঠিক না ভুল বলতে বলা আছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার 10%, 3 বছর পরে দেখতে হবে জনসংখ্যা কত হলো, এবং বর্তমান জনসংখ্যা ছিল 5 বছর। তাহলে 5 বছর যদি এখন জনসংখ্যা হয়, 10% যদি জনসংখ্যা বৃদ্ধি হয়, 3 বছর পরে জনসংখ্যা কত হবে না, যে সূত্রটা ছিল P × 1 + r/100 এই সূত্রে P হচ্ছে জনসংখ্যা, এখন জনসংখ্যা 5000, শুধু আর এর মান এখানে 10, এর মান 3। তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে না 5000 ইন্টু, মানে পির জায়গায় 5000 আর এর জায়গায় 10, এর জায়গায় 3 বসিয়ে দাও, বসিয়ে সরল করো। এখানে কাটাকাটি করলে 1 10 মানে 11 10, 3টে কিউ আছে বলে 3 বার 11 10 লেখা হয়েছে, একটু সরল করো করলে 6655, কিন্তু 6565 দেওয়া আছে বলে অ্যান্সারটা ফলস। 3-2 কোনো সময় স্থির থাকলে মূলধনের সাথে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ এটা ঠিক, সময় স্থির যদি থাকে তাহলে মূলধন যত বেশি হবে তার লভ্যাংশ তত বেশি হবে, তাই সরল সম্পর্ক, তাই অ্যান্সারটা ঠিক। এবার 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা এইটার মান বলেছে কত এবং সেটা করণী কিনা জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা আমরা সরল করে দেখেছি, মানটা হচ্ছে 2 হচ্ছে মূলত সংখ্যা, করণী হতে গেলে এই মানটাকে অমূলত সংখ্যা হতে হতো, তাই অ্যান্সারটা ফলস। 3-4
এ ভ্যারিজাইজ বি, বি ভ্যারিজাইজ সি হলে এ ভ্যারিজাইজ সি স্কোয়ার নাকি বলেছে, ঠিক বা ভুল বলতে বলা হয়েছে। তাহলে এ ভ্যারিজাইজ বি, তাহলে এ সমান কত কে ওয়ান বি, কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক। বি ভ্যারিজাইজ সি, তাহলে বি সমান কত কে টু সি, কে টুও ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে এ সমান কত কে ওয়ান বি, আর বির জায়গায় আবার কে টু সি বসিয়ে দাও, বি সমান কে টু সি। তাহলে এ সমান কত হলো কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু কি ধ্রুবক, তাই এ ভ্যারিজাইজ সি। কিন্তু এখানে বলে দেওয়া আছে এ ভ্যারিজাইজ সি স্কোয়ার, তাই অ্যান্সারটা ফলস। 3 দাগের যে 5, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো ত্রিভুজটার 3টে বাহু 7 একক, 24 একক আর 25 একক যদি ধরি, ছোট দুটো বাহুর বর্গ সমষ্টি বড়টার বর্গের সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা বাহু 7 একক আর একটা যদি 24 একক আর একটা 25 একক ধরা হয়, তাহলে ছোট দুটোর বর্গের সমষ্টি দেখা যাচ্ছে বড় বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে। তাই অবশ্যই 7, 24, 25 এই অনুপাত যদি থাকে ত্রিভুজের 3টে বাহু, তাহলে অবশ্যই তারা সমকোণী ত্রিভুজ হবে। 3 দাগের 6, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:18 হবে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 বলে দেওয়া আছে। তাহলে বাহুর অনুপাত কত না, ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউ, বাহুর কিউ হয়, তাই বাহুর অনুপাত হবে এর ঘনমূল, তাহলে 1 আর 27 ঘনমূল 3, এটা বাহুর অনুপাত। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 6a স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ারের যে অনুপাত সেটাই হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এই 1 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার মানে 1:9। ক্লিয়ার, তাই উত্তরটা হবে 1:9, অ্যান্সারটা তাই ফলস। 4 দাগের 1 দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা, ক এর মূলধন 6000 টাকা এবং প্রাপ্ত লভ্যাংশ 900 টাকা হলে ক্ষয়ের মূলধনের পরিমাণ কত। যেহেতু তাহলে মোট লাভ কত 1500 টাকা, কয়ের মূলধন কত 6000 টাকা বলে দেওয়া আছে, কয়ের লভ্যাংশ 900 টাকা এটাও বলে দেওয়া আছে। তাহলে ক্ষয়ের লভ্যাংশ কত, মোট লভ্যাংশ যদি 1500 হয় থেকে 900 বাদ যাবে, বাকিটা খ পেয়েছে 600 টাকা। তাহলে ক এবং ক্ষয়ের মূলধনের অনুপাত কী হয়, লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়। তা ক এবং ক্ষয়ের মূলধনের অনুপাত যেটা লভ্যাংশের অনুপাত সেটা, লভ্যাংশ কত 900:600, কয়ের 900 আর ক্ষয়ের 600, অর্থাৎ 3:2। তাহলে ক এবং ক্ষয়ের লভ্যাংশ অনুপাত 3:2। এবারে এখানে 2000 টাকা দিয়ে 2000 দিয়ে গুণ করা হয়েছে 6000:4000। কেন 2000 দিয়ে গুণ করা হলো, যেহেতু কয়ের মূলধন 6000 টাকা ছিল, 6000 করবো বলে। তাহলে এটা যদি 6000 এটা 4000, অর্থাৎ ক যদি 6000 টাকা দেয় তাহলে খ দিচ্ছে 4000 টাকা, অর্থাৎ ক্ষয়ের মূলধন হবে 4000 টাকা। 4 দাগের 2, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। তাহলে মনে করি সময়টা লাগবে n বছর, তাহলে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 4000 টাকার n বছরে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি যেটা বলি কত হবে না, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রটায় পির জায়গায় 4000, 10% সুদের হার, তাই আর এর জায়গায় 10, সময়টা n বছর ধরেছি বলে সময়টা n। এবারে দেখো তাহলে এটাই সমূল চক্রবৃদ্ধি হওয়ার কথা, মানে সুদ আসল হওয়ার কথা, কিন্তু সুদ আসল বলে দিচ্ছে 5324 টাকা, তাই এটা সমান 5324 শর্তানুসারে লেখা হলো। এবার এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। তাহলে দেখো 10-এর একটা শূন্য এখন কেটে দেওয়া আছে, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n সমান 4000টা নেমে গেল। এবার কাটাকাটি করলে নিচে 1000 উপর 1331। এবারে বুঝতে পেরেছি 1000 মানে 10-এর কিউ আর এটা মানে কি 11-এর কিউ। দোকালে এটা উৎপাদক বিশ্লেষণ করে দেখে নিবে কটা 11 আসছে, তো 11/10 হোল কিউব, তাই n এর মান 3। 4 দাগের 3 অঙ্কটা 10% হারে 5000 টাকার 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর কত। তাহলে 10% হারে 5000 টাকা 3 বছরে সুদ আর আসল মিলে কত হয়, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আগে বের করছি। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকা 3 বছরে সুদ আসল মিলে কত হবে, ওই যে একটু আগে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই যে সূত্রটা ওই সূত্রে বোঝানো হয়েছে। তাহলে এখানে 5000 টাকা আসল আর এর মান 10 আর সময় 3 বছর, এটা হওয়ার কথা সুদ আর আসল মিলে। তাহলে সুদ কত, আসলটা বাদ দিতে হবে, তাহলে এখান থেকে 5000 টাকা বাদ দাও 1655 টাকা, তাহলে 3 বছরের সুদ।
এবার সরল সুদের ক্ষেত্রে কত না, সরল সুদের ক্ষেত্রে সূত্র কি না, আসল সুদের হার আর সময়টা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে সরল সুদ হবে 1500 টাকা। তাহলে কত এক্সট্রা পাচ্ছে বিয়োগ করে দাও, 1655 থেকে 1500 অর্থাৎ 155 টাকা সে এক্সট্রা পাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বেশি পাচ্ছে। এবারে 4 দাগের 4 a/3 সমান b/4 সমান c/5 সমান দেওয়া আছে 3a - 4b + 5c/p হলে পির মান কত। ধরা যাক এইগুলোর মান সমান কে, কে হচ্ছে আমাদের ধ্রুবক, কে ধ্রুবক। তাই যদি হয় তাহলে a/3 সমান কে, b/4 সমান কে, c/5 সমানও কে। ক্লিয়ার? তাহলে a সমান কত হলো, a সমান 3k, এভাবে বি সির মান পেয়েছি। তাহলে এইটার মানও তো কে, তাই এইটার মান যদি কে হয় লেখা হয়েছে, এবার এ বি সির মানটা বসিয়ে দাও, এখানে যে মানটা পেলাম বসিয়ে দিলে কী পাচ্ছি, এর জায়গায় 3k, বির জায়গায় 4k, সির জায়গায় 5k বসিয়ে দিয়ে সরল করে দেখো, তাহলে কে কে কেটে যাবে, তাহলে পি সমান কত হচ্ছে 18। তাহলে আমরা বলতে পারবো পি সমান 18। এই যে কে কে কেটে দিলাম, কে নট ইকুয়াল টু 0 ধরা আছে অলরেডি আগে থেকে। এবার 4 দাগের 5 x এর মান দেওয়া আছে √2 - 1, তাহলে x - 1/x এর মান কত। x এর মান যদি √2 - 1 হয়, 1/x এর মান কত, তাহলে 1/√2 - 1। এবারে এটা করণীয় নিরসন করো, √2 + 1 দ্বারা উপর নিচে গুণ করো, তাহলে উপর নিচে গুণ করলে নিচে হবে a² - b² সূত্রে √2 হোল স্কোয়ার - 1² মানে 1 হয়ে যাবে, এই জন্য হরে 1 আছে, কিছু লিখানে মানে 1 আছে অলরেডি, √2 - 1 × √2 + 1 গুণ করলে 1 হবে। এবারে x - 1/x সমান কত, x এর জায়গায় √2 - 1 আর 1/x এর মান কত √2 + 1 বসিয়ে দিয়েছি, সরল করলে -2। এবার 4 দাগের যে 6 প্রশ্নটা, ও কেন্দ্রীয় বৃত্তে AB এবং CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, সিডির মান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো তাহলে এবি এবং সিডি দুটো জ্যা সমান, এবিটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, যেহেতু সিডি আর এবি সমান তাহলে সিডিটাও বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। সিডির মান 6 সেমি বলে দেওয়া আছে, তাহলে সিডি 6। এবার দেখো এই দুটো কোণের মান কত, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজটা কি দ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এটা 60 ডিগ্রি হলে বাকি দুটো মিলে হচ্ছে কত 120 ডিগ্রি, এ দুটো যেহেতু সমান তাই প্রত্যেকে 60 ডিগ্রি করে, তাই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা 6 সেমি হলে এই বাহুটা 6 সেমি করে আছে, এগুলো প্রত্যেকে 6 সেমি, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কত হবে 6 সেমি, তাই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে 6 সেমি। 4 থেকে 7 দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে এই বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, আর একটা বৃত্ত তার ব্যাসার্ধ দেওয়া আছে এটা 8 সেমি, আর একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি, এদের কেন্দ্র দুটোর দূরত্ব দেওয়া আছে 13 সেমি। কি প্রশ্ন না, এদের যে স্পর্শক সরল সাধারণ স্পর্শক T1 T2 হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এই T1 T2 মান কত, অর্থাৎ T1 T2 এই যোগ করলে যে দৈর্ঘ্যটা হবে এই দৈর্ঘ্যটার মান কত, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। সরল সাধারণ স্পর্শক বলতে যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্তের কেন্দ্র থাকে, তাহলে সেই ধরনের স্পর্শককে আমরা বলি সরল সাধারণ স্পর্শক। আর এইভাবে একটা স্পর্শকটা না হয়, এটাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। এই স্পর্শকের দুপাশে দুটো বৃত্তের কেন্দ্রবিন্দু আছে, তাই এগুলোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক, সেটা চাইনি আমাদের। তো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত না, সূত্র আছে, কি সূত্র না, কেন্দ্রদ্বয়ের দূরত্বের হোল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ দুটোর অন্তরের হোল স্কোয়ার। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে 13, তাই 13 স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ দুটোর বিয়োগ ব্যাসার্ধ দুটোর অন্তর, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ 8 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে 8 - 3 এদের অন্তরের হোল স্কোয়ার বর্গ, তাই ন্যাচারালি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সরল করলে হচ্ছে 12, অর্থাৎ এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা হবে 12 সেমি। 4 দাগের 8 এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এওবি 90 ডিগ্রি আর বিডি লম্ব হচ্ছে এসি, যদি বিডির মান 8 সেমি আর এডির মান 4 সেমি হয় তাহলে সিডির মান কত। তাহলে কি দেওয়া আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি, বি থেকে
এসির উপর একটা লম্ব টানা হচ্ছে, অর্থাৎ বিডি লম্ব এসি, এডির মান দেওয়া আছে 4, বিডির মান দেওয়া আছে 8 সেমি, ডিসির মান আমি এক্স ধরেছি, এইটার মান বের করতে হবে। ক্লিয়ার? এবারে দেখো আমরা জানি সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলেই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় এরা পরস্পর কি হয়, সদৃশ হয়। তাহলে সেই যুক্তিতে এ বি ডি এই ত্রিভুজ আর বি ডি সি এই ত্রিভুজ সদৃশকোণী বা সদৃশ, ঠিক আছে। সদৃশ হলে কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে এডি বাই বিডি, প্রথম ত্রিভুজের এডি বাই বিডি যে অনুপাতে থাকবে ওদের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত, অর্থাৎ এডির অনুরূপ বাহুকে বিডি আর বিডির অনুরূপ বাহু হচ্ছে ডিসি। কী করে পাচ্ছি না, কোণগুলো দেখেই বুঝতে পারছি। দেখো এই কোণটা এক্স হলে এটা 90 মাইনাস এক্স, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা এক্স। ক্লিয়ার? তাহলে এডি মানে কি এক্স কোণের বিপরীত বাহু, তাহলে এর এক্স কোণের বিপরীত বাহু কে বিডি। বিডি বলেছি, বিডিটা কার 90 মাইনাস এক্সের বিপরীত বাহু, তাহলে এর 90 মাইনাস এক্সের বিপরীত বাহু কত, ডিসি। তাই এইভাবে লেখা হয়েছে। এবার মানটা বসিয়ে দাও, 4/x সমান 8/ডিসি, ডিসির মান তাহলে কত হলো, 16 সেমি। এবারে 4 দাগের 9, এবিসি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এবির মান 5 সেমি, বিসির মান 7 সেমি এবং সিএ সমান 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, আর কি দেওয়া আছে, এবির মান 5 সেমি, বিসির মান দেওয়া আছে 7 সেমি, সি এর মান দেওয়া আছে 6 সেমি। এই যে প্রথম বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ কত, ধরা যাক এদের ব্যাসার্ধ এক্স, দ্বিতীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জেড। দেখো যেহেতু এরা স্পর্শ করেছে, তাহলে এই দুটোর যোগফল, অর্থাৎ প্রথম এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যোগ করলে এসি অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো। একই রকমভাবে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি, প্রথম বৃত্তের এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যোগ করলে যেটা হবে, এই যুক্তিতে আমরা এইগুলো লিখেছি এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস জেড করলে এসির সঙ্গে সমান হবে 6, তেমনি হবে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, এটা মিলে কি এবির যে দূরত্ব যা দেওয়া আছে 5 সেমি, আর একই রকম এই দুটোর যোগফল ওয়াই প্লাস জেড সমান কত, 7 সেমি। তাহলে এবার 1, 2, 3 এরা সমাধান করতে হবে। 1 থেকে 3 বিয়োগ করে দিয়েছি, 1 থেকে 3 বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই সমান -1। একই রকমভাবে এবারে 2 নম্বরটা এক্স প্লাস ওয়াই সমান 5 ছিল, এটা অপরায়ণ পদ্ধতি, এক্সের মান দরকার বলে ওয়াইটাকে কাটিয়ে দিয়ে এক্সের মান 2 পেলাম। তাহলে অর্থাৎ এক্সের মান 2 মানে কি, প্রথম বৃত্তে এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। 4 দাগের এক্স, একটি শঙ্কু এবং একটি গোলকের আয়তন সমান, যদি তাদের ব্যাসার্ধ সমান হয় তাহলে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত। তাহলে শঙ্কুর উচ্চতা এই একক ধরে নিচ্ছি, আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক ধরে নেওয়া হলো। তাহলে কি বলেছে না, একটি শঙ্কু একটি গোলকের আয়তনের সমান, অর্থাৎ শঙ্কুর আয়তনকে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর গোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে শঙ্কুর ব্যাসার্ধের সমান, তাদের ব্যাসার্ধ সমান বলে দিচ্ছে, তাহলে ব্যাসার্ধ আর গোলকের, তাহলে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শঙ্কুর আয়তন, এটা হচ্ছে গোলকের আয়তন, যেহেতু ব্যাসার্ধ দুটো সমান তাহলে এর আর হলে এরও আর। এখান থেকে সরল করে এইচের মান এই সমান 4r পেলাম। চাইছে কি না উচ্চতা এবং ব্যাসের অনুপাত শঙ্কুর, তাহলে শঙ্কুর উচ্চতা এইচ, ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ আর ধরছিলাম বলে, তাহলে এইচ সমান কত 4r পেয়েছি, তাহলে 4r/2r, আর কেটে গেলে 2:1, অর্থাৎ উত্তরটা হবে 2:1। এবার 4 দাগের 11, 9 সেমি উচ্চতা এবং 4 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, তো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত, তার চোঙের আয়তন কত না, চোঙের আয়তন পাই আর স্কয়ার এই যে সূত্রে, তাহলে এখানে পাই আর এর মান কত 2 বলে দেওয়া আছে, চোঙের ব্যাস 4 সেমি তাই আর এর ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি, আর উচ্চতা কত 9 সেমি বলে দেওয়া ছিল, তাই উচ্চতা 9, তাহলে এটা হচ্ছে এত ঘন সেমি, এটা কি চোঙের আয়তন। এবার এই চোঙটাকে গলিয়ে আমরা গোলক করেছি, যে গোলকটা করেছি তার ব্যাসার্ধ যদি আর সেমি হয়, তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন দুটো সমান হবে, কারণ চোঙকে তো গলিয়ে গোলক করেছি।
এবার গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের আয়তন কত না 4/3 পাই বড় আর এর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। এই আয়তন কার সঙ্গে সমান হবে না যেটাকে গলিয়েছি চোঙটাকে তার আয়তনের সঙ্গে সমান হবে। তার আয়তন কত পাই 2² × 9, তাই এটা লিখেছি। এখান থেকে কাটাকাটি করে আর এর মান পেলাম 3। অর্থাৎ যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ হবে 3 সেমি। এবার তার বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের সূত্র কি 4 পাই r স্কোয়ার, আর এর মান 3 পেয়ে গেছি, তাই বসিয়ে দাও 36 পাই বর্গ সেমি। ক্ষেত্রফলের একক হয় বর্গ সেমি, অবশ্যই এককটা দিতে হবে। 4 দাগের 12, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v একক হলে s³/v² এর মান কত। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, আয়তন v ঘন একক হলে s³/v² এর মান কত। তো আমি যদি গোলকের ব্যাসার্ধ যদি r একক ধরে নেই তাহলে s এর মান কত হবে 4 পাই r স্কোয়ার, আর v সমান কত হবে 4/3 পাই r³ ঘন একক। ক্লিয়ার। এবারে s আর v মানটা পেয়ে গেলাম, বসিয়ে দাও s³/v² এর মানটা বসিয়ে দিয়ে সরল করো 36 পাই। তো এতক্ষণ ধরে ম্যাথ ক্লাসের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।